আমন্ত্রণ রাতের বাংলাদেশে শুরুতেই জানাবো শিরোনাম। নাগরিক শোক সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, আপোষহীন নেত্রী। এই অভিধা তার ভাগ্যে জুটেছিল। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। এই বর্তমান সরকারকে অনুরোধ করব, খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। আস্থা, বিশ্বাস, শ্রদ্ধার জায়গা যখন ভেঙে যায় তখন তো আসলে সেখানে ঐক্য টিকে না। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেব। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা, সমৃদ্ধ দেশ গড়তে ইতিবাচক থাকার আহ্বান উপদেষ্টাদের। সরকারের এমন অবস্থানের সমালোচনা আমির খসরুর। উত্তরার অগ্নিকাণ্ডে শিশুসহ 2 পরিবারের 6 সদস্যের প্রাণহানি। বাড়িওয়ালার গাফিলতিকে দুষছেন স্বজন প্রতিবেশীরা। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না। তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। ইবাদত বন্দেগীতে পবিত্র শবে মিরাজ পালন করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে আল্লাহর সাক্ষাৎ লাভ করেন মহানবী। ফরজ করা হয় 5 ওয়াক্ত নামাজ। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা, যুবদল নেতা সহ আটক 2। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিনা হাসান। বর্তমান অসহিষ্ণু সময়ে তাঁকে অনুসরণ করা খুব জরুরি, যিনি তাঁর গোটা জীবন সংযমে আর আত্মমর্যাদায় অটল ছিলেন। দেশের জন্য, মানুষের জন্য আমৃত্যু লড়াই করেছেন। বলছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কথা। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় এভাবেই শ্রদ্ধা জানালেন সর্বস্তরের মানুষ। নাগরিক সমাজের প্রত্যাশা, খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শ ধারণ করবে বিএনপি। প্রস্তাব আসে খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। সাইফুদ্দিন রবিন জানাচ্ছেন বিস্তারিত। চালের ক্ষেত্রে, ধানের ক্ষেত্রে যে স্বয়ং সম্পূর্ণ। গধূলির আলোয় কেমন জলজ্বলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে ছোট গল্পের মতো শেষ হয়েও রেশ থেকে যাওয়া এক উজ্জ্বল জীবনকে স্মরণ করছে দেশের নাগরিক সমাজ। seen all these spheres, regional, understandably her focus was sharp. 30 ডিসেম্বর মহাপ্রয়াণ ঘটেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। মৃত্যুর 17 দিন পর ঐশ্বর্যময়ী এই মহাপ্রাণের কর্মময় রাজনৈতিক জীবনের নানামুখী বর্ণনা উঠে আসলো পেশাজীবীদের কাছ থেকে। একজন রাজনীতিকের গোটা জীবন অরাজনৈতিক সর্বজনের মূল্যায়নে ধরা দিল। স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে মায়ের বর্ণাঢ্য সত্য বাস্তব যাত্রার কথা শুনলেন খালেদা জিয়ার ছেলে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বেগম খালেদা জিয়ার যদি জীবনটা দেখেন, এটা পুরোটাই স্যাক্রিফাইস। কি করে বেগম খালেদা জিয়া উন্নয়ন আর উৎপাদনের রাজনীতিকে গুরুত্ব দিয়েছিলেন তাই উঠে আসে বক্তব্যে। অনেক গুণ তার ছিল, তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি বলেছিলেন তিনি সাহসী এবং তিনি দেশপ্রেমী, দেশকে তিনি ভালোবাসেন। উনি কিন্তু ইজিলি বলতে পারতেন যে আমি প্রতিশোধ চাই না, কিন্তু আমি ন্যায় বিচার চাই আমার বিরুদ্ধে যা করা হয়েছে। এটাও উনি বললেন না। এই যে উদারতা, এই যে ভবিষ্যতের দিকে তাকানো, আমি মনে করি এটা অসাধারণ একটি গুণ। বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক আদর্শে পরিচালিত হবে। আপনারা এমন কিছু করবেন না যাতে সেই দিনের জমায়েত হওয়া লক্ষ লক্ষ মানুষ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলতে বলেন যে তিনি
মরে বেঁচে গেছে। বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী। আমরা কেন তাকে প্রথম নারী প্রধানমন্ত্রী বলতে চাই? অপরাজেয় খালেদা শিরোনামে এই নাগরিক শোক সভায় শিক্ষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ী আর কূটনীতিক প্রত্যেকেই দেশ ও জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল খালেদা জিয়াকে তুলে ধরেন। পাহাড় থেকে সমতল কিংবা কৃষি থেকে ঔষধ শিল্পে খালেদা জিয়ার বিচক্ষণ নেতৃত্ব আর পরিকল্পনা উঠে আসে বক্তাদের অভিজ্ঞতায়। বেগম জিয়াই দিয়েছিলেন যখন তিনি সরকার প্রধান ছিলেন, প্রথমবারের মতো সেই গ্রামের কারবারির সম্মানী ভাতা দিয়ে তার পদকে স্বীকৃতি দেওয়া। Begum Zia knew how to listen to the technical advices of his technical advisors. She used to give questions not for the rhetorical sense. She used to give questions to find out the robustness of your logic. বেগম খালেদা জিয়া সবসময় বিশ্বাস করতেন বিজনেস হতে হবে নৈতিকতার সাথে, আর ডেভেলপমেন্ট মাস্ট বি বেসড অন ভ্যালুজ। আমি বিশ্বাস করি অবশ্যই উনি এখন ভালো আছেন, কিন্তু বাংলাদেশ কি ভালো আছে বা ভালো থাকবে? যদি বাংলাদেশকে ভালো থাকতে হয় তাহলে বেগম জিয়াকে ইন্টারনালাইজ করতে হবে। নাগরিক সমাজের পক্ষ থেকে প্রস্তাব আসে বেগম খালেদা জিয়ার সমগ্র জীবনের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার। রাজনৈতিক জীবন, গণতন্ত্রের প্রশ্নে অবস্থান, ব্যক্তিগত ত্যাগ ও জাতীয় ইতিহাসে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত হচ্ছে, যে কারণে আমি এই বর্তমান সরকারকে অনুরোধ করব খালেদা জিয়াকে যেন সর্বোচ্চ সম্মানসূচক উপাধি দেওয়া হয়। ইতিহাসের মৃত্যু হয় নাই। আগামী দিনের যে ইতিহাস এই জনপদে সৃষ্টি হবে, তার প্রপেলার হবেন, তার ড্রাইভিং ফোর্স হবেন বেগম খালেদা জিয়া। দুপুরে শুরু হওয়া এই শোক সভা যখন শেষ হয় তখনও পুরো উপস্থিতি জুড়ে থেকে যান বেগম খালেদা জিয়া। তাঁর ত্যাগ আর অবদান কি করে বাংলাদেশের ঘরে ঘরে মানুষের জীবনযাপনে প্রভাব ফেলেছে তাই উচ্চকিত হয়। মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। বেগম খালেদা জিয়ার গোটা জীবন যেন কবিগুরুর এই পংক্তির সঙ্গে মিলেমিশে একাকার। এই নাগরিক শোক সভায় আরও একবার উচ্চারণে উচ্চারিত হলো তিনি সর্বস্তরের এবং এই জনগণ আর জনপদের জন্যই গোটা জীবন উৎসর্গ করেছিলেন। এই নাগরিক সভা অনুষ্ঠিত হলো মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, যে সংসদে সাধারণ মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য তিনি তার গোটা জীবনটাই উৎসর্গ করেছেন। তার পথ অনুসরণ করবে আগামীর প্রজন্ম, এমন প্রত্যাশা এই দেশের সর্বস্তরের সকল নাগরিকের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কারাবন্দী অবস্থায় বিশেষ একটি ওষুধ ব্যবহারের কারণে খালেদা জিয়ার লিভারে সমস্যা সৃষ্টি হয়। অবহেলা ছিল পুরো চিকিৎসায়। নাগরিক শোক সভায় এ অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত ব্যক্তিগত মেডিকেল বোর্ডের প্রধান। তৎকালীন চিকিৎসা ব্যবস্থাপনার গাফিলতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। দেওয়ার জন্য অনুরোধ করছি। আজীবন মানুষের অধিকারের জন্য লড়েছেন যিনি, আপোষকামিতা যার চরিত্র বিরুদ্ধ, তিনি অপরাজেয়। তিনি বেগম খালেদা জিয়া। বাধা, নির্যাতন, বন্দিত্ব কোনো কিছুই দমাতে পারেনি গণতন্ত্রের পথে অটল এই ব্যক্তিত্বকে। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর জীবনের শেষ অধ্যায় ছিল ভীষণ কষ্টের। 2018 সালে কারাবন্দী অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। দীর্ঘদিন ধরে লিভার, কিডনি আর হার্টের অসুখে ভুগছিলেন। ডায়াবেটিস আর আর্থ্রাইটিসে ভেঙে পড়েছিল শরীর। কারামুক্তির পর সম্ভাব্য সব চিকিৎসা আর চেষ্টায়ও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোক সভায় উঠে এসেছে কারাবন্দী জীবনের কথা। দুঃসহ সেই সময়ে তার চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক বিএনপি চেয়ারপারসনের চিকিৎসকরা। ব্যক্তিগত চিকিৎসক বোর্ডের প্রধান অভিযোগ করেন, কারাবন্দী থাকাকালে মিথোটেক্স ওষুধ ব্যবহার করা হয়েছিল, যা বর্ষিয়ান এই রাজনীতিকের লিভারের সমস্যার সৃষ্টি করে। তার অভিযোগ, বন্দী অবস্থায় তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও চিকিৎসা বিজ্ঞানের নিয়ম অনুসরণ করা হয়নি। অনেকেই প্রশ্ন করেন যে ম্যাডামকে কি স্লো পয়জনিং করা হয়েছিল। আমার অ্যাজ এ স্পেশালিস্ট, অ্যাজ হার চিফ ফিজিশিয়ান, আমার উত্তর হচ্ছে methotrexate was a drug that accelerated her fatty liver disease to cirrhosis of liver. In that context,
That drug acted like slow poison. বিএসএমইউতে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে খালেদা জিয়ার চিকিৎসা সংক্রান্ত সব নথি জব্দের পাশাপাশি এ নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের আহ্বান জানান তিনি। It was showing that her liver is being damaged. কিন্তু একটা আলট্রাসোনোগ্রাফি পর্যন্ত ম্যাডামের করা হয় নাই। ম্যাডাম খালেদা জিয়ার এই ধরনের অবহেলা, লিভার ফাংশন দ্রুত অবনতি ঘটিয়ে ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। দ্যাট ওয়াজ এ উইলফুল নেগলিজেন্স। এটা ইচ্ছাকৃত অবহেলা, এটা একটা অমার্জনীয় অপরাধ। এটা ওনাকে হত্যা করার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ ছিল কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। কারাবন্দী থাকাকালীন সময়ে ডায়াবেটিস সহ অন্যান্য রোগের চিকিৎসায় ইচ্ছাকৃত অবহেলা ছিল বলে অভিযোগ করেন এই চিকিৎসক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে 11 দলীয় জোট থেকে বের হয়ে এককভাবে নির্বাচনে অংশ নেবার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। 268 আসনে দলটির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করলেও বাকি আসনে তারা সমর্থন দেবেন অন্য দলের প্রার্থীদের। তবে নিজেদের গড়া জোট থেকে বের হবার পেছনে জামায়াতকে দায়ী করছে তারা। অভিযোগ ভিত্তিহীন দাবি করে এখনও জোট নিয়ে আশাবাদের কথা জানান দলটির মুখপাত্র। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হলো। 11 দলীয় নির্বাচনী সমঝোতা ঐক্যে না থাকার ঘোষণা দিল এই ঐক্যের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ। রাজধানীর পুরানা পল্টনের কার্যালয়ে শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় দলটি। তাদের ঐক্যের পাটাতনে দাঁড়িয়ে রাষ্ট্র পরিচালনা করবেন, তাহলে এখানে আমাদের সাথে তো বিষয়টা তিনি ডিসকাস করেন নাই। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান জোটের ভাঙনের পেছনে দায়ী করেন জামাতে ইসলামীর কর্মকাণ্ডকে। ফলে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেয় ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না। রাজনৈতিক শ্রদ্ধাবোধ ও ইসলামী মূল্যবোধ পরিহার ঐক্য নষ্টের মূল কারণ বলে উল্লেখ করেন তিনি। বিএনপি বা জাতীয় পার্টির সঙ্গে জোট গঠনের সম্ভাবনা নেই বলেও জানান দলটির মুখপাত্র। আলোচনার শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। তাহলে এটার অর্থ কি? এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই, 0.1 মানে 1%-এর শতভাগের 1 ভাগ। তো এটা হলো উনি ইনসাল্ট করে শুরু করেছে যাত্রা। সেদিনই মোহতারাম আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়। এদিকে ইসলামী আন্দোলনের 11 দল থেকে বেরিয়ে যাওয়ার প্রতিক্রিয়ায় জামাত মুখপাত্র বলেন, দলটির তোলা অভিযোগ ভিত্তিহীন। কিছু ভুল বোঝাবুঝি থাকলেও জামাত জোট নিয়ে শুরু থেকেই আন্তরিক ছিল বলে দাবি করেন তিনি। তাদের জন্য আলোচনা সাপেক্ষে সব দল একসাথে আলোচনা করে এই আসনগুলো রাখা হয়েছিল তাদের জন্য। যদি আসেন তো আলহামদুলিল্লাহ, যদি না আসেন তাহলে মানে জোট সিদ্ধান্ত নেবে। আমাদের যেটা এখন 11 দলীয় নির্বাচনী ঐক্য যেটা আমরা নাম দিয়েছি, তখন এটা বসে ওনারা সিদ্ধান্ত নেবেন। জোট নিয়ে এখনো আশাবাদের কথা জানান জামাতের মুখপাত্র। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সমৃদ্ধ দেশ গড়তে ও জুলাই আন্দোলনের চেতনার বাস্তবায়নে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। অন্যদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, গণভোট নিয়ে সরকার সঠিক অবস্থানেই রয়েছে। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে সভার আয়োজন করে বান্দরবান জেলা প্রশাসন। এতে অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান। দেশকে সমৃদ্ধশালী করতে চাইলে গণভোটে হ্যাঁয়ের পক্ষে থাকার আহ্বান জানান স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, ভোটের মাধ্যমেই দমন করতে হবে ফ্যাসিবাদকে। অভ্যুত্থানে রক্ত দিয়ে যে সনদ তৈরি হয়েছে, সেই সনদের পক্ষে যেন জনমত ভোট দিতে পারে, সেই লক্ষ্যে আমরা সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য চেষ্টা করছি।
গণভোটে জুলাই সনদের পক্ষে যেন হ্যাঁ ভোট আসে, সেজন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। গণভোট নিয়ে সিলেটে জেলা ও বিভাগীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় অংশ নেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা রাষ্ট্রের জন্য ফরজে কিফায়া বলে মন্তব্য করেন তিনি। ফরজে কিফায়া একেবারে, এটা তাকে করতেই হবে। কাজে এখানে অন্যায়ের কিছু নাই, উচ্চকক্ষ বোঝানোর দরকার নাই, সংবিধান বোঝানোর দরকার নাই, যেটা তার প্রত্যেক জীবনে দরকার সেই জিনিসগুলি তাকে বোঝান। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে খাগড়াছড়িতেও মতবিনিময় সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা গণভোটে হ্যাঁকে জয়ী করার আহ্বান জানান। নিজের অধিকারটা আপনারা কিভাবে প্রতিষ্ঠিত করবেন, এই দায়িত্বই তো আপনারা আমাদেরকে দিয়েছেন, এবং আমাদের দায়িত্বটা হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অধিকারটা পাওয়ার জন্য কিভাবে ভোট দেবেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বিষয়ে সরকারের অবস্থান নিয়ে যারা সমালোচনা করছেন তাদের জানার পরিধি খুব কম। যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেই সমস্ত দেশে ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন যে সরকার এখানে অবশ্যই একটা গণভোটে একটা সে পক্ষ নেয়, নিয়ে কথা বলে, কোনো সময় সে ভাইয়ের পক্ষ নেয়, কোনো সময় সে নায়ের পক্ষ নেয়। গভর্নমেন্টটা সংস্কারের গভর্নমেন্ট, দেয়ালে দেয়ালে লিখে দেওয়া হয়েছে যে এটা এই আমাদের মূল কাজ হচ্ছে সংস্কার। এই সংস্কারের কাজটাই এখন প্যাকেজ আকারে আপনার গণভোটে এসছে। এ সময় প্রেস সচিব আরও বলেন, আসন্ন নির্বাচন উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। সরকারের সার্বিক দায়িত্ব হচ্ছে ভোটের পক্ষে জনগণকে উৎসাহিত করা, কোনো নির্দিষ্ট ভোট বা মতের পক্ষে অবস্থান নেওয়া নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে গাউসুল আজম সৈয়দ আহমদুল্লাহ মাইজ ভান্ডারীর ২০০তম জন্মবার্ষিকী এবং ১২০তম উরুস শরীফ উপলক্ষে আয়োজিত সমাবেশে একথা বলেন তিনি। আমির খসরু আরও বলেন, একটি গণতান্ত্রিক সমাজে জনগণের মতামত এবং অধিকারকে সম্মান জানানোই রাষ্ট্রের মূল দায়িত্ব। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সার্বিকভাবে জনগণকে বলতে হবে আপনার ভোট প্রয়োগ করুন, এটাই সরকারের কাজ, উৎসাহিত করা। কোনো বিশেষ ভোটের কথা কিংবা আরেকটা বাদ দিয়ে তাদের মন্তব্য, এগুলো খুব জনগণ খুব ভালোভাবে দিচ্ছে। ইসিতে ছুটির দিনে ২ ঘণ্টায় ৪৩টি আপিল নিষ্পত্তি হয়েছে। মনোনয়নপত্র ফিরে পেলেন ১৮ জন, নামঞ্জুর হয় ২১টি আবেদন এবং অপেক্ষমান রয়েছে ৪টি। নির্বাচন কমিশনের শুনানি নিয়ে প্রার্থীদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া। শুক্রবার ছুটির দিনেও হয়েছে আপিল শুনানি। আজ ৪৩টি আপিল শুনানি হয়। বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলে শুনানি কার্যক্রম। এখন পর্যন্ত ৫১০টি শুনানির মধ্যে ৩৫৫টি মঞ্জুর করেছে কমিশন। বৈধ এবং অবৈধ প্রার্থীদের মধ্যে কমিশনের সিদ্ধান্ত নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। ছোটখাটো ভুলে বাতিল হওয়া অনেকেই ফিরে পান তাদের প্রার্থিতা। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেন তারা। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আজকে আমরা 4টা আপিল শুনানি করেছি। আল্লাহর মেহেরবানিতে 4টা আপিলই মঞ্জুর হয়েছে। সম্মানিত আজকে যারা এখানে আপিল বিভাগে যারা ছিলেন, ওনারা আমার আবেদনটা বুঝছেন, আমার কষ্টটা বুঝছেন, ওনারা আমার আবেদনটা গ্রহণ করেছেন। আমরা আপিল করেছি, আপিলে আমরা শুনানি করেছি, আপিল মঞ্জুর হয়েছে, আমরা আমাদের বৈধ প্রার্থিতা ফিরে পেয়েছি। এই জন্য এই নির্বাচন কমিশনকে আমরা ধন্যবাদ জানাই। এই আপিলের শুনানিতে আমি আজকে কিন্তু প্রার্থী ফিরে পেয়েছি, তো আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নামঞ্জুর হওয়া প্রার্থীদের অনেকেই তাদের ক্ষোভ প্রকাশ করেন। পুনরায় তাদেরকে বারবার রিকোয়েস্ট করছি, আমাকে কথা বলার সুযোগ দেন, আমার কথাটা শুনেন, আমি আপনাদেরকে বলতে চাই, আমার কথাটা বলার সুযোগ দেন এবং আপনারা শুনে তারপর ডিসিশন নেন। না, তারা কথাই শুনবে না। তাহলে যদি কথাই না শুনে তাহলে এখানে আসার কি দরকার ছিল আমাদের? 11 তারিখের পর আমাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য অপরপক্ষকে ম্যানেজ করার জন্য। সেই ম্যানেজ তো দূরের কথা, সেখানে রিটার্নিং কমিশন গতকালকে সন্ধ্যার সময় প্রত্যেক বাসায় গিয়ে তাদের যে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, তাহলে আপনি বোঝেন অপরপক্ষের কীভাবে হেলে গেছে। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে 18 তারিখ পর্যন্ত এবং প্রার্থিতা বাতিলের সর্বশেষ তারিখ 20 জানুয়ারি। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বহুতল ভবনে ভয়াবহ আগুনের সাক্ষী হল রাজধানীর উত্তরাবাসী। প্রাণ হারিয়েছেন শিশু সহ 2 পরিবারের 6 সদস্য। সকালে 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাড়ি আগুনে পড়ে। 7তলা ভবনের 2য় তলায় আগুন লাগলেও ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা ভবনে, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় শ্বাসকষ্টে প্রাণ হারান বাসিন্দারা।
ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি উদ্ধার করে 13 জনকে। প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। শুক্রবার সকাল 7:50 আগুন লাগে রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর রোডের একটি বাসায়। দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও ধোঁয়া ছড়ায় পুরো ভবনে। এ সময় 5 ও 6 তলার বাসিন্দারা আটকা পড়লে অনেকেই হাত নেড়ে বাঁচার আকুতিও জানান। স্থানীয়দের অভিযোগ, বাড়িওয়ালা ছাদে তালা দিয়ে রাখায় এত মৃত্যু। ভিতর দিয়ে ধুমা গেছে, সেই গ্যাসের কারণে হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বারান্দাতে দাঁড়িয়ে বাচ্চারা চিৎকার করতেছে, কিন্তু কোনোভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব না, কারণ গ্রিলগুলো এমনভাবে বন্ধ যে ওখান থেকে বেরিয়ে আসার কোনো উপায় নেই। ছাদটাও খোলা রাখা উচিত না, খোলা তো রাখা যাবে না, তাহলে আবার চোর ঢুকে যাবে, এটা তো একটা প্রবলেম, নিরাপত্তার বিষয় আছে, কিন্তু চাবিটা থাকা উচিত। গেটের চাবি কোনো ভাড়াটিয়ার কাছে থাকে না, তো যদি ধরেন আজকে আগুন লাগেছে, ভূমিকম্প হলে দেখবেন যে আল্লাহ না করুক, বাট যদি কখনো হয় দেখবেন যে গেটের এখানে অনেকগুলো মানুষের লাশ পাবেন। এদিকে অগ্নিকাণ্ডের পরপরই আহতদের উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে কুয়েতপট্টি হাসপাতালে নেওয়া 3 জন, লুবানা, ঢাকা মেডিকেলের বার্ন আর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া 3 জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রিজভী, তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা ও তাদের 2 বছরের সন্তান কাজী ফাইয়াজ রিশান। এছাড়া মোহাম্মদ হারিস উদ্দিন ও তার ছেলে হেসান উদ্দিন রাহাব এবং ভাতিজি রোদেলা আক্তার। ধুমা উঠতেছে, তাই ভাবতেছি 6তলা 5তলা মানুষটির মনে বাঁচাইতে আর কেউ কিচ্ছু হয়েছে না। 7তলা লোকই 3 জনে মারা গেছে। সকাল থেকে আমি মোবাইলে বিভিন্ন জায়গায় সেট করার চেষ্টা করছি, ট্রিটমেন্টের জন্য পায় চিহ্ন নাই, যা শুধু হচ্ছে সাফোকেশনের কারণে আসলে মারা গেছে। কুয়েতপট্টি হাসপাতালের চিকিৎসক জানান, আহতদের মধ্যে 3 জনকে মৃত অবস্থায় পেয়েছেন তারা। পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে পুলিশ। তারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে আসছেন, কিন্তু তাদের শরীরে কোনো বার্ন ইনজুরি ছিল না। তারা সম্ভবত এখানকার এই গ্যাসের আগুনের ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছেন। ফজলে রাব্বি রিজভী আর হারিস মিয়া আর মোহাম্মদ রাহাব, এই 3 জনকে পাইছি। 3 জনকেই মৃত অবস্থায় মেডিকেলে নিয়ে আসা ছিল। ডাক্তার মহোদয় বলছেন কারো কোনো অভিযোগ না থাকায় তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তাদের পরিবারের জিম্মাই দিয়ে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, যদিও ভবনের বাইরের অংশ থেকে দেখা যায় এসি বিস্ফোরণের চিত্র। উত্তরার 11 নম্বর সেক্টর বড় মসজিদে নিহত 5 জনের প্রথম জানাজা হয়েছে। পরে প্রত্যেকের নিজ নিজ গ্রামে পাঠিয়ে দেয়া হয় নিহতদের মরদেহ। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র শবে মেরাজ আজ। হিজরি সনের রজব মাসের 26 তারিখ রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর দিদার লাভ করেছিলেন। এই রাতে আল্লাহর মেহমান হিসেবে আরশে আজিমে গিয়ে মুসলিমদের জন্য 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে দুনিয়ায় ফিরে আসেন তিনি। আল্লাহর হুকুমে বরকতময় এই রাতে বুরাক নামক বিশেষ বাহনে করে ঊর্ধ্বাকাশ ভ্রমণের বিশেষ মর্যাদা লাভ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কারণেই মুসলমানদের কাছে এই রাতটি অত্যন্ত মহিমান্বিত। এ রাতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায় সহ ইবাদত বন্দেগী করেন ধর্মপ্রাণ মুসলমানরা। টাকা চাওয়ায় রাজবাড়ীতে ফিলিং স্টেশন কর্মীকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জেলা যুব দলের সাবেক সভাপতি সহ 2 জনকে আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে এলাকাবাসী। শুক্রবার ভোর 4:15 সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় জ্বালানি নিতে একটি জিপ গাড়ি এসে দাঁড়ায় করিম ফিলিং স্টেশনে। গাড়ি থেকে নেমে আসেন একজন। প্রত্যক্ষদর্শীরা জানায় গাড়ির মালিক রাজবাড়ী জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম সুজন। তেল নেওয়া শেষে পাম্পকর্মী রিপন সাহা টাকা চাইলে তা দিতে অস্বীকার করেন হাশেম। গাড়ি নিয়ে পালাতে চাইলে বাধা দেয় রিপন। নির্দয়ভাবে গাড়ি চাপা দিয়ে পালিয়ে যান গাড়ির আরোহীরা। ঘটনাস্থলেই মারা যান ফিলিং স্টেশনের ওই কর্মী। এই গাড়িটা তেল নিছে 5,000 টাকার। 5,000 টাকার তেল নিয়ে বিভিন্ন তাল বাহানা করছে, বলতেছে টাকা দিতেছি এই বলে গাড়িটা আস্তে আস্তে করে জোরে টান দিয়ে চলে গেছে। ও পিস দৌড় দিছে, ওরে চাপা দিয়ে চলে গেছে গাড়িটা। অবশ্যই হত্যাকাণ্ড 100%।
আমার ছেলেরা অবৈধভাবে মেরে ফেলছে। ঘটনার পরপরই আটক করা হয় আবুল হাশেম সুজন ও তার গাড়ি চালককে। গাড়িটিও জব্দ করা হয়েছে। বনিবাহ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করি। আর এই ঘটনায় যে গাড়ি দিয়ে তারা চাপা দিয়েছিল সেই গাড়িকে আমরা উদ্ধার করে থানায় আমাদের হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয়রা। জারিন অর্নি, যমুনা নিউজ। মোবাইল ফোন চুরির সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন। পরে ওই চোরকে পুলিশ আটক করলেও উত্তেজিত জনতা ছিনিয়ে পিটুনি দেয়। এতে মারা যান ছিনতাইকারী। পুলিশ জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেরাবো এলাকায় গৃহবধূ আমেনা বেগম বাড়ি নির্মাণের কাজ তদারকি করছিলেন। এ সময় টাইলস মিস্ত্রি মেহেদি ইসলামের ফোন চুরি করে পালাতে গেলে আমেনা বেগমের হাতে ধরা পড়ে চোর মেহেদি। এ সময় তিনি চিৎকার শুরু করলে তাকে মেহেদি এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেয়। পরে আমেনা বেগম মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা মেহেদি ইসলামকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ত্রাস হ্যাঁ ন বার হয়ে গেছে আমি কই ভাই কি হয়েছে? হ্যাঁ কয় ভাই যে তোমার মাই ডাক পারে তুমি একটু ঘর যাও। আলা ষোলো দি পুরা রক্তে পড়া আলা কয় ভাই কারণ এই কথাটা কইছে 2-3 বার ডাক দিছে রে। হ্যাঁ সামনে গিয়ে দিছে তোর এই লোকটা নাকি ওই মহিলাটা নামাজ পড়তাছে, ওই টাইমে চুরি টুরি কইরা হাই মাইনি ওই মহিলাটা মাইরা যাইতে চাইছিল। আমরা 2টি লাশই আমাদের হেফাজতে নিতে পেরেছি, সুরতহাল সম্পন্ন করেছি। এখনো কোনো আইনগত প্রক্রিয়া আমরা নিতে পারিনি। লাশ দুটি পোস্টমর্টমের জন্য পাঠানো হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিপক্ষের ছুরির আঘাতে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী নিহতের অভিযোগ উঠেছে। সন্ধ্যা 6টার দিকে উপজেলার এরশাদ বাজারে হত্যা করা হয় নজরুল ইসলামকে। স্থানীয়রা জানায়, ময়মনসিংহ 1 আসনের স্বতন্ত্র প্রার্থী সালমান ওমর রুবেলের নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, প্রতিপক্ষ বিএনপির প্রার্থীরা কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালিয়েছে। আহত নজরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বিএনপি প্রার্থীর বক্তব্য পাওয়া যায়নি বা রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ এখনও জমা পড়েনি। রংপুর মহানগরীর মডার্ন মোড় থেকে অচেতন অবস্থায় উদ্ধার হয়েছেন গাইবান্ধা 3 আসনের স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান। পুলিশ জানায়, সন্ধ্যা 7টার দিকে স্থানীয়দের খবরে ঘটনাস্থলে যান তারা। অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয় আজিজুর রহমানকে। তিনি সাদুল্লাপুর পলাশবাড়ী আসনের স্বতন্ত্র প্রার্থী। পুলিশ আরও জানায়, প্রার্থিতা বাতিল হয়ে গেলে ঢাকায় আপিলের পর তিনি প্রার্থিতা ফিরে পান। ঢাকা থেকে কুড়িগ্রামী বাসে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে সিরাজগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করতে কাল ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। বিসিবি কর্তাদের পাশাপাশি যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে হবে বৈঠক। এদিকে বাংলাদেশের সব খেলা শ্রীলঙ্কায় গেলে হবে গ্রুপ রদবদল। সি গ্রুপ থেকে বাংলাদেশ যেতে পারে বিতে, যেখানে আয়ারল্যান্ডে জায়গা নিতে পারে টাইগাররা। তবে আছে বিকল্প ভাবনাও। এখনও অনিশ্চিত বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ চূড়ান্ত করতে শনিবার ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল। যে দলে ঠিক কতজন সদস্য থাকবেন তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আইসিসির হেড অব সিকিউরিটি আসবেন নিশ্চিত। 2 থেকে 3 সদস্যের দল ঢাকায় আসবে বিসিবি ও সরকারের সঙ্গে কথা বলতে। জুম মিটিংয়ের পরে এখন ওনারা বলতেছে যে সামনাসামনি বসে আলাপ করতে চায়। কিন্তু ক্রিকেট বোর্ডের আপনি তো জানেন যে আমাদের তো স্ট্যান্ড একটাই, উই হ্যাভ নট মুভড ফ্রম এনিওয়ে। তো কালকে লেটস সি আউটকাম। তবে একটা বিষয় হলফ করে বলা যায়, বাংলাদেশ ভারতে গিয়ে ম্যাচ খেলতে রাজি হবে না। তবে সম্ভাব্য 2টি সমাধান হতে পারে বলে বিবেচনা করা হচ্ছে। প্রথমত, বাংলাদেশের ম্যাচ সরানো হবে শ্রীলঙ্কাতেই, কিন্তু গ্রুপ পর্বের 4 ম্যাচের মধ্যে 3টি শ্রীলঙ্কাতে ও 1টি ভারতের চেন্নাইতে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি। এমনটা হলে ভারত এবং বাংলাদেশ 2 দলেরই নৈতিক বিজয় হবে বলে ভাবছেন সংশ্লিষ্টরা। তবে দ্বিতীয় সমাধানের দিকে বিসিবি বেশি গুরুত্ব দেবে নিশ্চিত, আর সেটা হলো বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তর করা। আর সেটা করতে হলে সম্ভাব্য সেরা সমাধান হলো গ্রুপ রদবদল। এই মুহূর্তে টাইগাররা আছে সি গ্রুপে, যেখানে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, বাংলাদেশ, ইতালি ও নেপাল।
বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে জানা গেছে বাংলাদেশকে নেওয়া হতে পারে গ্রুপ বিতে, যে গ্রুপের সবগুলো ম্যাচ হবে শ্রীলঙ্কাতেই, যেখানে স্বাগতিক দেশটির পাশাপাশি আছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবুয়ে। বাংলাদেশের সাথে গ্রুপ পরিবর্তন করার পরিকল্পনা আছে আয়ারল্যান্ডের। সেক্ষেত্রে আইরিশরা আসবে সি গ্রুপে আর বাংলাদেশ তাদের জায়গা নেবে গ্রুপ বিতে। আইরিশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছে যমুনা স্পোর্টস। তারাও গুঞ্জন শোনার কথা স্বীকার করেছে, তবে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বা আইসিসির কাছ থেকে তারা প্রস্তাব পাননি। তবে আইরিশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরাও এটাকেই সম্ভাব্য সেরা সমাধান হিসেবে ধরছে আপাতত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।